হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো লেখক সৈয়দ রেজাউল করিমের লেখা একটি মর্মস্পর্শী হৃদয় বিদারক গল্প, প্রতিশোধ। শুনতে থাকুন। প্রতিশোধ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এ কান্না শাশ্বত কালের কান্না, চিরন্তনের কান্না। এ কান্না থামবার নয়। এ কান্না যুগ যুগান্তর ধরে চলে আসছে, চলতে থাকবে। এর কোনো ব্যতিক্রম নেই, ব্যতিক্রম হয়ও না। কোনো এক মাতালের এ জগতে পয়সা যার আছে, কথায় তার সব আছে। পয়সা যার নেই, তার কেউ নেই। কথাটা যে কতটা খাঁটি তা উপলব্ধি করেছি মর্মে মর্মে। পয়সা থাকার জন্য শেঠ রামলাল অপরাধ করেও কৌশলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ইহজগতে দিন অতিবাহিত করছে। আর পয়সা নেই বলে আমিনার মতো মেয়ে নিঃশব্দে জেলের অভ্যন্তরে দিনতিপাত করছে। এ কাহিনী বড় করুণ, বড় মর্মস্পর্শী, বড় হৃদয় বিদারক। এক কাহিনী শুনলে চোখ ফেটে জল আসে, হৃদয় হয় উদ্বেলিত, আক্রোশে হাত দুটি মুষ্টিবদ্ধ হয়। এর বিচার চাই, অপরাধীর শাস্তি চাই, আমিনার মুক্তি চাই। কিন্তু শাস্তি দিতে হলে, মুক্তি দিতে হলে, বিচার পেতে হলে যে জিনিসটা আদালত চায় সেই প্রমাণটা তো নেই। আর আমিও যে এ কাহিনী লিখছি এটাও তার প্রমাণ নয়। কারণ আমিনার মুখ থেকে শোনা কাহিনী আদালত যখন মানতে পারেনি, আমি তো কোন ছাড়। কাহিনীটা তাহলে শুরু করা যাক। কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর অমল সরকারের সঙ্গে জলপাইগুড়ির জেলখানাতে ঢোকার সৌভাগ্য হয়েছিল আমার। সেই সুবাদে আলাপ হয়েছিল এক অপরাধী মহিলার সঙ্গে। প্রথম দর্শনেই আমি চমকে উঠেছিলাম। স্লিম ফিগার, কোথাও বাড়তি মিত নেই, মিমদের মতো ফর্সা রং, পরনে সাদা শাড়ি, সাদা ব্লাউজ, টিকালো নাক, চোখ মুখের বাঁধন অতি সুন্দর। বয়স আর কত হবে, বড় জোর 23-24 বছর। নাম আমিনা, আমিনা সিরাজ। ভদ্রমহিলাকে দেখলে সম্ভ্রমে মাথা নত হয়ে আসে। চেহারা চালচলনে অভিজাত পরিবারের ছাপ আছে। কিন্তু এমন কি অপরাধ করেছিল আমিনা যার জন্য তাকে জেল খাটতে হচ্ছে? সে কাহিনী, সে ইতিহাস জানার আগে তার নামে যে অভিযোগ লেখা হয়েছে তার একটা কপি নিয়ে দেখলাম। তাতে স্পষ্ট করে লেখা আছে, অ্যাটেম্প টু কমিট মার্ডার। ভারতীয় দণ্ডবিধির 307 ধারা অনুযায়ী অভিযুক্ত আসামি আমিনা সিরাজ আজ বিচারকের বিচারে 5 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত। শেঠ রামলাল তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাকে মারার জন্য আমিনা কৌশল করে তার বাড়িতে নিয়ে গিয়ে বন্ধ করে আটকে রেখেছিল এবং ব্লেড দিয়ে তার দেহ কেটে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমিনার মাথায় কাপড়, একটা ধর্মপ্রাণ মহিলা যেমন হওয়া উচিত ঠিক সেই রকম। অমলদার মুখে শুনেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধে কোরআন শরীফ পড়ে। আমি ভেবে পাচ্ছিলাম না একজন সাদাসিধে ধর্মপরায়ণা মহিলা কেন মার্ডার করতে গেল।
কি ইতিহাস এর পেছনে লুকিয়ে আছে তা জানার আগ্রহ আমাকে পেয়ে বসলো। জেলখানা লাইব্রেরি থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আমিনা রোজ সকালে পাঠ করে সেটা। বড় মধুর সে কণ্ঠ। কথায় কথায় অমলদা জিজ্ঞাসা করছিল, এই যে আপনি প্রতিদিন কোরআন পড়েন, এতে কি লাভ হয়? দুপুর রোদে শুকিয়ে যাওয়া তুলসী পাতার মতো আমিনার শুকিয়ে যাওয়া মুখটা হঠাৎ নিঃশব্দে এক ঝলক হাসি গড়িয়ে পড়ল। বলল, ওসব আপনি বুঝবেন না। রোজ সকাল সন্ধে আজিফা পড়লে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তা আপনি কি দোয়া চান? আমিনা কিছুটা গম্ভীর হয়ে যায় প্রশ্নটা শুনে। আপনার কাছে তা বলে লাভ কি? আপনারা পুলিশের লোক, অবিশ্বাসী মিথ্যুক, বদমাইশের দল। আপনাদের চিনতে আমার বাকি নেই। হঠাৎ বিজলির মতো জ্বলে উঠল আমিনা। অমলদা আমিনার কথায় একটুকু না রেগে অত্যন্ত সহজ ও সরল ভাষায় বলল, দিদি, আমাকে গালাগাল দিন আর যাই করুন, আমরাও যে আপনার মতো মানুষ। আমাদেরও হৃদয় আছে, প্রাণ আছে, মন আছে। আর 5টা মানুষ যাই করে আমরা তাই করি। তারপর একটু থেমে বলল, আমি বুঝতে পেরেছি কেন আপনি আমার প্রতি রাগান্বিত, কিন্তু কি করব বলুন? আপনার বাড়ি থেকে রামলাল শেঠকে অত্যন্ত বাজে পরিস্থিতিতে উদ্ধার করতে হয়েছিল। বাড়ির একমাত্র মালিক আপনি, সুতরাং আপনার বিরুদ্ধে কেস করা ছাড়া উপায় ছিল না। রামলাল শেঠকে আটক করে তিল তিল করে মারতে চাওয়ার কারণটা যে কি তা আপনার কাছে জানতে চেয়েছিলাম বহুবার। আপনি মুখ খোলেননি, তাই বাধ্য হয়ে লিখে পাঠাতে হলো আদালতে। বিচারে আপনি জেল খাটছেন, বেশ আরামেই আছেন, কিন্তু স্বস্তি পাচ্ছি না আমি। আমার বিবেক আমাকে কুরে কুরে খাচ্ছে। কোথায় কি ভুল করে ফেললাম? তাই তো ছুটে আসি আপনার কাছে, শুনতে চাই কেন রামলালকে খুন করতে গিয়েছিলেন আপনি? আমিনা হাসলো। বোধহয় বুঝেছিল অমলদার কথা, অনুমান করতে পেরেছিল এ লোকটা তার ক্ষতি করতে চায় না, তার ভালো চায়। তাই এক সময় বলল, আমি আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা জানাই জানেন? আমি বলি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমাকে মুক্তি দাও। তোমার বিচারের আগে এই পৃথিবীর বুকে রামলাল শেঠকে বিচার করার ভার দাও। অবাক হয়ে গেলাম আমিনার কথা শুনে। ভদ্রমহিলা বলে কি? এখনো মনে টকবক করে ফুটছে প্রতিহিংসার আগুন, যে আগুন এই 3 মাসে এতটুকু নেভেনি। কি এমন দোষ করেছিল রামলাল শেঠ যার জন্য আমিনা তাকে খুন করতে চায়, মেটাতে চায় তার হৃদয়ের জ্বালা, মনের আগুন? আমিনাকে সরাসরি প্রশ্ন করলাম, কেন আপনি রামলাল শেঠকে মারতে চান? কি ক্ষতি করেছে সে আপনার? প্রশ্নটা শুনে আমিনার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল। শান্ত সুকোমল মুখটা হঠাৎ কঠিন হয়ে গেল। চোখ দুটো ক্ষুধার্ত হায়নার মতো চকচক করে উঠল। দাঁতে দাঁত চেপে এক সময় বলল, ওই শয়তান নরপিশাচকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও আমাকে পথে বসিয়েছে, আমার সর্বনাশ করেছে, সিরাজকে খুন করেছে, আমার ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। সবকিছু আমার গোলমাল হয়ে যাচ্ছিল। কে এই আমিনা?
কে এই রামলাল শেঠ? ওদের মধ্যে কি এমন সম্পর্ক? কেন রামলাল শেঠ ওর স্বামী ও ছেলেকে খুন করেছে? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সবকিছু বোঝবার চেষ্টা করছিল আমিনা। তার জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ শুনে আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। ঈর্ষা, অভিমান, ক্ষোভে আরক্ত হয়ে উঠেছিল আমার মুখ। আমিনার মতো মেয়ে বলে এখনো তা সহ্য করে আছে। অন্য লোক হলে এতদিনে কে কি করে বসতো কে জানে। রামলাল শেঠকে ছোটবেলা থেকে চিনতো আমিনা, কিন্তু আমিনা তখন আমিনা ছিল না। ওর নাম ছিল শিখা, বহ্নি শিখা ভট্টাচার্য। বহ্নির মতো তার রূপ টকবক করে ফুটতো দেহে। লাল শাড়ি পরে যখন কলেজে যেত, তখন ছেলে বুড়ো সবাই হাঁ করে তাকিয়ে দেখত। শিখা কোনোদিন মাথা তুলে দেখত না। শিখার মনের আঙিনায়, দেহের প্রতিটি কোণায় যে বসন্ত ফুটেছিল, তার রূপ, রস, গন্ধ একাই উপলব্ধি করত রামলাল শেঠ। সে কথা শিখাও জানত না। তখন নকশাল আন্দোলনের জোয়ার এসেছে দেশে। সন্ধ্যা হওয়ার অনেক আগেই বাড়ি ফিরত। রাস্তাঘাটে লোক চলাচল কম করত। শিখা কলেজ থেকে ফিরে আর কোথাও বারও হতো না। বাবা বারণ করত। হরিশঙ্কর বাবুর ওই একটি মাত্রই মেয়ে, তাকে ঘিরে নানান স্বপ্ন দেখত তারা। কিন্তু সব আশা, সব স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে গেল। ব্যাপারটা জানাজানি হয়ে গেল 2-3 মাসের মধ্যেই। রোজ বিকালে বাইরে কোথাও যেতে না পেরে শিখা তাদের বাড়িতে ছাদে একা একা সময় কাটাতো। তারপর কোথা থেকে কি যে হয়ে গেল। শিখাদের পাশের বাড়ির ছাদে সেই সময় রামলাল রোজই আসতো। পুরুষালী চেহারা, সরু কোমর, প্রশস্ত বুক, এক মাথা ঝাঁকড়া চুল, মেথিন শরীর। রামলালের অন্যমনস্কতার সুযোগে শিখা একদিন চোখ নিচু করে দেখেছিল, আর সেই থেকে শিখার মনে রং ধরতে শুরু করলো। তবে মুখ ফুটে কোনোদিন সে কিছু বলতে পারেনি। রামলাল প্রথমে তাকে অভিনন্দন করলো হাত নেড়ে। ছাদ থেকে নামার সময় হাত নেড়ে টাটা করে যেত। প্রথম প্রথম শিখা চুপচাপ দেখত, তারপর ওর দেখা দেখি শুরু করলো হাত নাড়া। পুজোর দিন প্রথম কথা হয়েছিল ওদের। তারপর থেকে নিয়মিত চিঠি দেওয়া নেওয়া, পার্ক, হোটেল, রেস্তোরাঁয় বেড়ানো, দুটো কথা, একটু হাতের পরশ, এইভাবে চলতে চলতে একদিন শিখা নিজের সব কিছু উৎসর্গ করে দিল। রামলালের বাড়িতে কেউ ছিল না সেদিন। মাসিমা মানে রামলালের মাকে কি দেওয়ার বাহানা করে শিখা ওদের বাড়ি গিয়েছিল সেদিন। রামলালের দোতলা বাড়ির নিচের তলায় কেউ ছিল না, উপর তলায় পিসিমা ছিল। বাতের ব্যামোতে তিনি নিচে নামতে পারেন না। মা গেছে পুজো দিতে। সুযোগটা ভালো পেয়ে গিয়েছিল রামলাল, এবং তার পূর্ণ সদ্ব্যবহার করতে এক মুহূর্ত বিলম্ব করেনি সে। আপনজন ভেবে শিখাও বিসর্জন দিয়েছিল তার হৃদয়, তার মন, তার সব সব। কিন্তু কে আপনজন? 2 মাস যেতে না যেতেই বুঝতে পারলো যাকে সে আপনজন ভেবেছিল সে তার আপনজন নয়। মৌমাছির মতো ফুলে ফুলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে রামলাল। তার এক বান্ধবী শুভ্রার সাথে আজকাল খুব ঢলাঢলি করছে। তার সঙ্গে একটি বারও দেখা করছে না। পথে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। শিখা কথা বললেও তার কোনো জবাব দেয় না। শিখার খুব অভিমান হলো। সে সর্বনাশ সে হাতে দিয়েছে, স্বেচ্ছায় তার মাসুল গুনতে হবে তাকেই। পাড়াপড়শিরা মোটামুটি জানতে পেরেছিল ব্যাপারটাকে।
তাই স্নানের ঘাটে কলতলায় ওদের নিয়ে রসালো মন্তব্য করে পাড়া প্রতিবেশীরা। শিখার কানে আসে সেসব কথা, কিন্তু কোনো জবাব দিতে পারে না। জবাবটা কোথা থেকে দেবে সে? সব জবাব তার হারিয়ে গেছে। সব জবাব রামলালের উপর নির্ভর করছে। বিচারকের বিচারের মত তার সিদ্ধান্তই চূড়ান্ত। সে রায় দিলে তবেই তো যোগ্য জবাব দিতে পারবে শিখা। কিন্তু রামলাল আজকাল বড় বেঁকে বসেছে, সর্বদাই তাকে এড়িয়ে চলতে চায়। শিখা বুঝতে পেরেছে রামলাল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বটে, কিন্তু সে বিয়ে করবে না। কথাটা তার মুখ দিয়ে শোনার জন্য একদিন শিখা রামলালকে ধরল, ভয় দেখালো। যদি সে তাকে বিয়ে না করে তাহলে তার লেখা সব চিঠি পুলিশকে দেখিয়ে কেস করবে। রামলাল ভিজে বিড়ালের মতো চুপচাপ শুনল, তারপর বলল, দেখো শিখা, তোমার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের, তাকে ভাঙবে কোন শালা? বিয়ে আমাদের হবে, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। চাকরি বাকরি নেই, বেকার অবস্থায় বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? আর কিছুদিনের মধ্যে চাকরিটা পেলেই আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব। শিখা আর কিছু বলতে পারেনি। বলবেটা আর কি? অসুবিধায় পড়লে মানুষ তো মানুষকেই সাহায্য করে। শিখা তা পারবে না কেন? আর কয়েকটা মাস তো দিব্যি কাটিয়ে দিতে পারবে শিখা। তারপর রামলাল চাকরি পেলে কালীঘাটে গিয়ে ওরা বিয়ে করবে, ছোট একটা সংসার গড়বে, ছেলেপুলির মা হবে শিখা। কাপড়ে আঙুল জড়াতে জড়াতে অনেক স্বপ্ন দেখেছিল শিখা, কিন্তু শিখার স্বপ্ন গেল ছুটে। আশা আকাঙ্ক্ষাগুলো ডুব মারলো অতল জলে। ক্ষণিক বিচ্ছেদের পর আবার যখন শিখা মেতে উঠেছিল রামলালের প্রেমে, তখন কৌশল করে বন্ধুকে দিয়ে রামলাল তুলে নিয়েছিল ওর আর শিখার কিছু অশ্লীল ছবি। তারপর একদিন এক পার্কে ডেকে নিয়ে গিয়ে শিখাকে দেখিয়েছিল সব। আর শিখাকে অত্যন্ত রূঢ় ভাষায় রামলাল বলেছিল, যদি আমার জীবনের গতিপথে বাধা হয়ে দাঁড়াও তাহলে ওই ছবিগুলো যথাস্থানে দেখাবো, এবং তার পরিণতি যে কতটা ভয়াবহ তা কল্পনা করতে পারবে না। শিখা সেদিন অজস্র গালাগাল করেছিল রামলালকে, পুলিশকে জানাবে বলে ভয় দেখিয়েছিল, আর রামলাল তখন হাসছিল। রামলালের হাত থেকে ছবিগুলো কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছিল, আর রামলাল তখন হাসছিল হিন্দি ফিল্মের ভিলেনের মতো হাসি। চোখ দুটো আধবোচা করে বলল, পুলিশকে আমি একটু ভয় পাই না, জেল কাটাবে কাটাও, তাতে আমার দুঃখও নেই আপত্তিও নেই, কিন্তু মনে রেখো তুমি যে ছবিগুলো ছিঁড়ে ফেললে, এই ছেঁড়া ছবির শেষ নয়, ওর নেগেটিভটা এখনো আমার কাছে আছে। হাজার হাজার ছবি তৈরি করা যাবে তাতে। এই ছবির কথা আমি পুলিশের কাছে কোনোদিন বলবো না। এই ছবি বার করে তোমার ছেলেকে দেখাবো সেদিন, যেদিন তোমার ছেলে বড় হবে, বুঝতে শিখবে, তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা তার জন্মাবে। তুমি যে কতটা নীচ তার প্রমাণ সে হাতে নাতে পাবে। তারপর সে যদি তোমাকে মা বলে ডাকে তাহলে আমাকে জানিও। এর থেকে আর কিছু অধিক শাস্তি আছে বলে আমার মনে হয় না। তবে এই একটা কথা, তুমি যদি নিঃশব্দে আমার জীবন থেকে সরে যাও তাহলে ওই ছবির কথা কেউ কোনোদিন জানতে পারবে না, এ কথা আমি তোমাকে দিচ্ছি। সে রাতে শিখার আর ঘুম হয়নি। চিন্তায় চিন্তায় তার শরীরটা ক্রমশ দুর্বল হয়ে যায়। রামলালের প্রতি আক্রোশটা তার বেড়ে যায়। প্রাণপণ শক্তিতে ছবল মারার ইচ্ছা হয়।
কিন্তু সাপুড়ের হাতে বন্দি সাপের যেমন বিষ থাকে না, শিখার এখন ঠিক তাই অবস্থা। অবশেষে আত্মহত্যার করার সিদ্ধান্ত নিয়ে ফেললো শিখা। কথাই আছে, মানুষ ভাবে এক, ভগবান করে এক। শিখা ভেবেছিল সে আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারলো কই? কামরূপ মেল থেকে ঝাঁপিয়ে পড়তে যাবে সেই মুহূর্তে শিখাকে ধরে ফেলেছিল সিরাজ, জলপাইগুড়ির এক পুলিশ অফিসার সিরাজ। শিখা ওর বুকে পিঠে কিল ঘুষি মারতে মারতে বলেছিল, আমাকে আপনি ধরলেন কেন? ছেড়ে দিন আমাকে, আমি মরতে চাই, আমাকে মরতে দিন। সিরাজ বলল, এভাবে মরে লাভ কি? জীবনটা যদি দিতেই হয় কিছু ভালো কাজ করে দেয়া ভালো। যারা দুর্বল মনের অধিকারী, যারা জীবনটাকে জীবনের ঘটনা বলে মেনে নিতে পারে না, তারা আত্মহত্যা করে। আত্মহত্যা যে মহাপাপ সে কথা তোমার জানা আছে? জানা থাকলে নিশ্চয়ই এইভাবে মরতে যেতে না। কি এমন ঘটনা ঘটেছে তোমার জীবনে যার জন্য তুমি মরতে চাও? শিখা নিরুত্তর। সিরাজ বলল, ফেল করেছো বুঝি, নাকি কারো কাছ থেকে আঘাত পেয়েছো? শিখা আর নিজেকে স্থির রাখতে পারেনি। সিরাজের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে ফেলেছিল। ট্রেনের লোক হাঁ করে দেখছিল সবাই। তারপর সিরাজের সঙ্গে শিখাদের পরিবারের লোকজনদের সঙ্গে কেমন যেন একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর শিখার জন্য পাত্রের খোঁজ করছিল সিরাজ বহুবার, কিন্তু বিয়ের দিন স্থির হওয়ার আগেই সে বিয়ে ভেঙে যেত। শিখা বুঝতে পেরেছিল সে সবই রামলালের চাল। রামলাল পরে বুঝতে পেরেছে যদি সে শিখাকে বিয়ে করে তাহলে ওর বাবার সম্পত্তি হস্তগত করে নিতে পারবে। তারপর একদিন চা খাওয়ার শেষে ভাঁড়ের মতো শিখাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার উপর। তারপর লোকের পায়ের আঘাত খেতে খেতে একসময় গুঁড়ো হয়ে মিশে যাবে রাস্তার সঙ্গে। রামলাল তখন চোখ জুড়িয়ে দেখবে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল। শিখার যখন বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল এবং শিখা যখন ক্রমশ তার মানসিকতা হারিয়ে ফেলতে বসেছে, যে কোনো মুহূর্তে শিখা আবার আত্মহত্যা করতে পারে, তখন সিরাজ উপায়ন্তর না দেখে শিখাকে সরাসরি বিয়ের প্রস্তাব না দিয়েই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল সে যদি বিয়ে করতে চায় তাতে শিখার আপত্তি আছে কিনা। আনন্দে পুলকে শিখার চোখে জল এসেছিল। সিরাজের মুখে মাথা রেখে শিখা বলেছিল, তুমি আমাকে বাঁচাও, এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তারপর থেকেই শিখা হলো আমিনা, আমিনা সিরাজ। বিয়ে করা অনেক সহজ। ভালোবাসার লোক কি জাত, কি ধর্ম, কি গোষ্ঠী কোনো কালেই কোনো প্রেমিক প্রেমিকা বিচার করে বিয়ে করেনি। তাদের কাছে সব এক হয়ে যায়। মুখ্য বস্তু তাদের কাছে ধর্ম নয়, জাত নয়, মানুষ। মানুষ হিসাবে তাই সিরাজকে বিয়ে করেছিল শিখা, কিংবা শিখাকে বিয়ে করেছিল সিরাজ। কিন্তু সমাজ, গোষ্ঠী এ বিয়ে সহজে মেনে নিতে পারলো না। বিশেষ করে পিছনে যদি রামলালের মতো লোকেরা থাকে। ফলে ঘর ছাড়তে হয়েছিল সিরাজকে, এর সঙ্গে শিখাকেও। সিরাজ কাজ করত পুলিশ ডিপার্টমেন্টে, ফলে খুব একটা অসুবিধা হলো না। সরকারি কোয়ার্টারে অত্যন্ত সুন্দর দিন কাটতে লাগলো। সিরাজের বুকে মাথা রেখে আমিনা ভুলতে চেয়েছিল তার শিখা নামটা, পূর্ব ইতিহাসটা। সিরাজ তার কাজের অবসরে আমিনাকে শিখিয়ে দিয়েছিল মুসলমান পরিবারের কৃষ্টি, ধর্ম, আচার ব্যবহার সবই। এইভাবে 2 বছর গড়িয়ে গেল। আমিনার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো। ওরা ঘটা করে নাম রাখলো আসিফ। আমিনার বুক ভরে উঠল। তারপর হঠাৎ উজ্জ্বল আকাশটা ভরে গেল কালো মেঘে। শুরু হলো ঝড় ঝাপটা। সবকিছু ওলট পালট করে দিল কয়েক মুহূর্তে।
আমিনার আশা আকাঙ্ক্ষাগুলো এক এক করে ঝরে পড়তে লাগলো। সমস্ত দুনিয়াটা বন বন করে ঘুরতে থাকলো ওর চোখের সামনে। আমিনা অন্ধকার দেখতে থাকলো সবকিছু। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সিরাজ আমিনাকে রেখে চলে গেল বর্ধমানে। বাবার একমাত্র ছেলে সিরাজ। মা মারা গেছে অনেক দিন আগে। যখন বাড়িতে গিয়ে পৌঁছালো তখন ওর বাবার কবর দেয়া হয়ে গিয়েছে। বাবার কবরের পাশে অনেকক্ষণ কেঁদেছিল সিরাজ। বাবা তাকে ভুল বুঝে এতদিন দূরে সরিয়ে রেখেছিল। মৃত্যুর সময় ছেলের হাতে এক ফোঁটা জলও গ্রহণ করেনি অভিমানে। সিরাজ প্রচন্ড শোক পেল মনে, কিন্তু কি করবে, নিয়তি যে তাকে টেনে নিয়ে গেল ওই পথে। সিরাজের বাড়িটা খাঁ খাঁ করছে। দু চারজন চাকর বাকর ছাড়া দেখাশোনা করার মতো আর কোনো লোক ছিল না। জ্যাঠারা কাকারা যে যার মতো ঘর বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে। সিরাজ পড়ল মহা ফাঁপড়ে। সম্পত্তি দেখাশোনা করা, কারবার ঠিক মতো চলছে কিনা দেখা, এসব করবে কে? নিজের চাকরি আছে। বাধ্য হয়ে সিরাজ ফিরে এলো তার কর্মস্থলে। উদ্দেশ্য আমিনাকে বাড়িতে রেখে যাবে। যদি একান্ত অসুবিধা হয় চাকরি ছেড়ে ও ফিরে যাবে বাড়িতে। কিন্তু বাড়িতে আর ফিরতে হয়নি সিরাজকে। যেদিন সে উত্তরবঙ্গ এলো আমিনাকে নিয়ে যেতে, সেই দিনই হঠাৎ বড় সাহেব ডেকে বসলেন সিরাজকে। ভালো অফিসার হিসাবে জেলাতে নাম ছিল সিরাজের। বড় সাহেব ফোনে সিরাজকে বললেন, একটা ইনফরমেশন আছে, রাতে প্রস্তুত থাকবেন। সিরাজ আর না করতে পারেনি। কথা মতো রাতে প্রচুর ফোর্স নিয়ে সিরাজ গিয়েছিল। পরদিন সকালে সবাই ফিরে এসেছিল, শুধু সিরাজ আসেনি। সিরাজের লাশ এসেছিল দুপুরে। আমিনা গল্প বলছিল আর নিঃশব্দে তার চোখের জল গড়িয়ে পড়ছিল। কি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে তার জীবনে। একটা সুস্থ মানুষ যদি এতটা শোকের মধ্যে পড়তো তাহলে সে তার মাথা ঠিক রাখতে পারতো না এতদিন। আমি মোটেই বুঝতে পারছিলাম না সিরাজের মৃত্যুর ব্যাপারে রামলালের কি হাত থাকতে পারে। অথচ আমিনা বলেছিল রামলাল তার স্বামীকে খুন করেছে, তার ছেলেকে খুন করেছে। তাই এক সময় কথার ফাঁকে জিজ্ঞাসা করলাম, রামলাল যে আপনার স্বামীকে মেরেছে এটা বুঝলেন কি করে? আমিনা ভাষা ভাষা চোখে তাকালো একবার, তারপর মাথা নিচু করে বলল, এ কথা পানির মতো পরিষ্কার হয়ে গেছে আমার চোখে। রামলাল আমাকে শাসিয়েছিল, আমাকে তুমি বিয়ে না করলে তোমাকে আমি স্বস্তিতে বাঁচতে দেব না, তোমার সিঁদুর আমি মুছবই। আমার যেন সেদিন কেমন সন্দেহ হলো। ব্যাপারটা বোঝার জন্য টেলিফোন এক্সচেঞ্জে গেলাম। ওরা সবাই আমাকে জানতো আমি সিরাজের স্ত্রী। তাই কোনো বেগ পেতে হলো না এই তথ্যটুকু জানতে যে সেদিন 4টে থেকে 4:15 মধ্যে কে বড় সাহেবকে ফোন করেছিল। ওরা আমাকে নম্বরটা বলল। গাইড বই দেখে আমি অবাক হয়ে গেলাম, ওটা রামলালের বাড়ির ফোন নাম্বার। তাছাড়া যারা গিয়েছিল সিরাজের সঙ্গে তাদের কারো আঁচড় লাগেনি গায়ে। শুধু সিরাজ খুন হলো, এবং খুন হয়েছিল রামলালের বাড়ির কাছে, যে বাড়িটা রামলাল ভাড়া নিয়েছিল মাত্র 2 মাস আগে। আততায়ীদের পালাবার সুযোগ ছিল প্রচুর এবং পালিয়েও ছিল। পুলিশ তাদের খুঁজে বার করতে পারেনি। আর রামলাল সেদিন সন্ধ্যা 6টা থেকেই এক সরকারি উচ্চপদস্থ কর্মচারীর বাড়ির পার্টিতে হাজির ছিল। পুলিশের কৈফিয়তে রামলাল প্রমাণ দিয়েছিল সেইটাই। সুতরাং আইনের চোখে রামলাল নিরপরাধ, সে কিছুই জানে না।
কিন্তু স্যার, সে সব জানতো। সে খবর আমি পেয়েছিলাম মন্টু পালের কাছে। ওর কাছে টাকা খেয়ে সুন্দর খুন করেছে সিরাজকে। আমি থানায় জানালাম, কিন্তু জানি কি হবে। মন্টু পাল সেই দিনই খুন হলো রেলগুমটির ধারে। জলপাইগুড়ির দিনবাজার এলাকায় 3 তলা বাড়ির নিচে রামলাল শেঠের কাপড়ের দোকান। বাড়ির বড় ছেলে রামলাল, তার নিজের নামেই ব্যবসা। এখনো বিয়ে করেনি রামলাল। কালো একটা অ্যাম্বাসেডর গাড়ি আছে রামলালের। যখন যায়, যেখানেই যায়, ওই গাড়িতে করেই যায় রামলাল। স্যার, ওই লোভী কামাতুর হিংস্র নরখাদক সম্বন্ধে আর কি বলবো? আমিনা উত্তেজিত হয়ে বলল, ও শুধু আমারই সর্বনাশ করেনি স্যার, পাড়ার অনেক মেয়ে বউদের অনেক সর্বনাশ করেছে। ও আর আমার স্বামীকে হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের একমাত্র বংশধর সিরাজের বংশের একমাত্র জ্যোতি হাসিবকেও মেরে ফেললো। বলে কান্নায় ভেঙে পড়লো আমিনা। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। কাঁদতে কাঁদতে এক সময় আমিনা বলল, বাজারে গিয়েছিলাম সেদিন। আমার হাত ছাড়িয়ে আসিফ যে কখন রাস্তায় নেমেছে তার টেরই পাইনি। হঠাৎ গেল গেল চিৎকার আমি সম্বিত ফিরে পাই। ততক্ষণে সব শেষ। আমার চোখের সামনে কালো অ্যাম্বাসেডর গাড়িটা আসিফকে চাকার নিচে দোলে পিষে দিয়ে চলে গেল। আর টাটকা রক্ত ছিটকে পড়লো আমার শাড়িতে, বুকে, মুখে। আমি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেলাম। একথা বলে স্তব্ধ হয়ে গেল আবিনা। তারপর এক সময় চোখ দুটো মুছে বলল, স্যার, আমি নিজের চোখে দেখেছি রামলাল তখন গাড়ি চালাচ্ছিল এবং সে ইচ্ছে করে আসিফকে চাপা দিয়েছে। কিন্তু ওরা আমার কথা কেউ শুনল না। আমার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। রামলাল সেদিন নাকি বাড়িতেই ছিল না। তার ড্রাইভার নাকি গাড়ি চালাচ্ছিল। টাকা খেয়ে ড্রাইভারও বলল সে গাড়ি চালাচ্ছিল। সুতরাং সাজা হলো তার। আর রামলাল ঠোঁটে সিগারেট গুজে দিব্যি রাজপথ দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। স্যার, আমার মনে তখন প্রতিহিংসার দাবানল জ্বলছে দাউ দাউ করে। ও আমার সর্বনাশ করেছে, আমার স্বামীকে খুন করেছে, স্বামীর একমাত্র বংশধরকে রাস্তায় পিষে মেরেছে। আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এর শাস্তি ওরা কেউ দিতে পারছে না। আমাকে দিতে হবে এর যোগ্য শাস্তি। তিল তিল করে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারার ইচ্ছা হলো আমার। তাতে যদিও আমার ছেলেকে ফিরে পাবো না, তবু চোখের সামনে তিল তিল করে ওকে মারতে দেখে আমি খিলখিল করে হাসবো। মৃত্যু যন্ত্রণা যে কি তা ওকে ভালো করে বুঝিয়ে দেব। তাই আর শ্বশুর বাড়িতে না ফিরে আমি সুযোগের অপেক্ষায় রইলাম। এ কথা বলে একটু দম নিল, তারপর বলতে থাকলো, সুযোগটা আমাকে করে নিতেই হলো। 2-4 দিন ওর চোখের সামনে ঘুরলাম, ইঙ্গিতে বুঝিয়ে দিলাম আমার ইচ্ছাটা, আমি ওকে বিয়ে করতে চাই। তারপর গভীর রাতে শুরু করলাম ফোন। নির্বোধটা আমার প্রেমে মশগুল হয়ে গেল একদিন। গভীর রাতে ফোন করে ওকে ডাকলাম আমার নির্জন বাড়িতে। লোক জানাজানি হওয়ার ভয় দেখিয়ে গাড়ি আনতে বারণ করলাম। ও এলো রাত 1টার সময়। আমি দুয়ার খুলে অপেক্ষা করছিলাম। ও বলল, আলো জ্বালনি কেন? আমি হেসে বললাম, আমার জীবনটা তো অন্ধকারময়, আলো কোথা থেকে আসবে? ও বলল, শিখা, তোমার ঘরে আবার আলো জ্বালাবো আমি। তোমাকে কাছে পাবো বলে কতদিন অপেক্ষা করছি।
খু আমাকে জড়িয়ে ধরল। আমি আপত্তি করে বললাম, দরজার সামনে নয়, ঘরে চলো। খু আমার পেছনে পেছনে এলো। ওকে নিয়ে ঘরে ঢুকলাম। ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলাম বাসর সজ্জা। ও প্রচন্ড খুশি। বিছানা যাওয়ার আগে আমি বললাম, এসো আগে কিছু খেয়ে নি, তারপর। স্যার, প্রচুর পরিমাণে মদ খালাম ওকে। তারপর টানতে টানতে নিচের কামরায় নিয়ে গেলাম। ওর তখন ভালো জ্ঞান ছিল না, কথাগুলো জড়িয়ে জড়িয়ে বলছে। খাটের উপর ওকে শুইয়ে দিয়ে ওর হাত পা এক এক করে বাঁধলাম। ওই রকম 2 দিন ওকে শুইয়ে রেখেছি। তারপর ওর দেহে ব্লেড চালিয়ে দিয়েছি। এইভাবে 1 সপ্তাহ ওকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। এদিকে রামলালের তখন খোঁজ খবর চলছে। পুলিশ জোর অনুসন্ধান করছে, কোথায় যেতে পারে, কেন যেতে পারে, এইসব নিয়ে ব্যস্ত। এরকম ভাবে আরো 3টে দিন অতিবাহিত হয়েছিল। 10 দিনের মাথায় ধরা পড়ে গেলাম। বিচারে আমার সাজা হলো 5 বছর কারাদণ্ড। আচ্ছা বলুন স্যার, আমি কি অন্যায় করেছি? রামলালকে মারতে চেয়েছি, সেটা কি আমার অন্যায়? সেটা কি আমার পাপ? যে মানুষটা আমার সর্বশান্ত করলেই পথে বসালো, তাকে মারতে চাওয়া কি আমার অপরাধ? আপনার বোনকে যদি কেউ এইভাবে তার সর্বনাশ করত, আপনি কি নিশ্চুপ হয়ে থাকতেন? আইনের দোহাই দিয়ে সবকিছু মুখ বুজে সহ্য করতেন? আমিনার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। দুনিয়ার কেউ দিতে পারবে বলেও আমার মনে হয় না। আইনের চোখে আমিনা দোষী, তার সাজা আমরা চাই, নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য। ক্ষমা আমরা কোনোদিন করতে পারি না, ঠিক কথা, কিন্তু তার এই অবস্থার জন্য যে দায়ী, তাকে আমরা উদাসভাবে উপেক্ষা করি কিভাবে? এ শুধু আমিনা নয়, এরকম কত হাজার হাজার আমিনা কারার অন্তরালে নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছে। তার হিসাব আমরা কজন রাখি? বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।